কি গো, রান্নাগুলো কেমন হয়েছে বললে না তো? আরে গিন্নি, রান্না তো খুবই সুন্দর হয়েছে। আর তোমার রান্না আলাদা করে বলার কি আছে বলো? তুমি যে সব সময় সুন্দর রাঁধো, আর তোমার রান্না খেলে আমার মনটা তৃপ্তিতে ভরে যায়। হয়েছে হয়েছে, এইভাবে আমাকে নিয়ে আর প্রশংসা করতে হবে না। আমি জানি রান্না খারাপ হলেও তুমি সবসময় রান্নার তারিফ করতে থাকো। না গিন্নি, সত্যি কথা, তুমি অনেক সুন্দর রান্না করো। আর কেন মিথ্যে মিথ্যে তারিফ করবো বলতে পারো? আমি তোমাকে সঠিক তারিফটাই করছি। তুমি সত্যিই খুব সুন্দর রান্না করো। নাও, জলদি করে খেয়ে নাও, তোমাকে আবার কাজে যেতে হবে। কাজে যেতে দেরি হয়ে গেলে মালিক আবার তোমাকে অনেক বকাঝকা করবে। তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। হ্যাঁ গো গিন্নি, তাড়াতাড়ি খেয়ে নিয়েই কাজে বেরোতে হবে, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। এরপর রাতুল খাওয়া দাওয়া শেষ করে কাজের উদ্দেশ্যে রওনা দেয়। জানো তো, আজ আমি অনেক খুশি। জীবনের সেরা খুশি আজ হয়েছি আমি। কেন গো গিন্নি, কি এমন হলো যে আজ এত খুশি? তুমি বলো, আমি কি কারণে এত খুশি? আমি কি করে জানবো বলো? তুমি যদি আমাকে না বলো তাহলে কেমন করে বুঝবো আমার পাগলিটা কি কারণে খুশি? তাহলে শোনো খুশির খবরটা। আমি মা হতে চলেছি, আর তুমি বাবা হতে চলেছো। কি কি বলছো তুমি? সত্যি? সত্যি আমি বাবা হতে চলেছি? হ্যাঁ গো, সত্যিই তুমি বাবা হতে চলেছো। বিশ্বাস করো গিন্নি, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। ছোট থেকে আমার মা বাবা কাউকেই পায়নি। আমার আপন বলতে শুধুমাত্র তুমি। আর তার উপরে আমাদের সন্তান ভূমিষ্ঠ হবে। এর থেকে খুশির সংবাদ আর কিছুই হয় না গিন্নি। তুমি আজকে আমাকে সেরা উপহার দিলে। এই উপহার কখনো আমি ভুলতে পারবো না। হ্যাঁ গো, খুশি আমিও হয়েছি। আমিও যে ভীষণ খুশি। আর এই খুশির সংবাদ দেওয়ার জন্য আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। এবার আমি তোমার অনেক খেয়াল রাখবো, তোমাকে আগলে আগলে রাখবো। কারণ এখন তুমি শুধু একা নও, তুমি আর আমার সন্তান দুজন একসাথে আছো। তোমাদেরকে এখন অনেক খেয়াল রাখতে হবে আমার। আর এত খেয়াল রাখতে হবে না। আমি কি বাচ্চা নাকি যে তোমাকে আমার খেয়াল রাখতে হবে? না পাগলি, তুমি বাচ্চা হবে কেন? তুমি আমার শখের নারী। হ্যাঁ গো, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? আমার না বড্ড ভয় হয়, কেন জানি না। আমার সব সময় মনে হয় আমাদের জীবনটা অনেক সুখের। এই সুখে কারোর যেন আবার নজর না লেগে যায়। না গিন্নি, আমাদের সংসারে কারোর নজর লাগবে না। আমি শুধুমাত্র তোমাকে ছাড়া আর এই দুনিয়াতে কাউকে গুরুত্ব দিই না। হ্যাঁ গো, আমি সব জানি। দুনিয়াতে যাই কিছু হয়ে যাক না কেন, তুমি সব সময় আমাকেই ভালোবাসবে, আর কাউকে নয়। এমন ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন পর রিমার এক বান্ধবী রিমার বাড়িতে এসে উপস্থিত হলো। কি রে মিলি, তুই এতদিন পরে আমাদের বাড়িতে এলি? আর বলিস না রে, অনেক অসহায় হয়ে তোদের বাড়িতে এসেছি। কি হলো আবার, কিছু হয়েছে? আসলে আমার স্বামীর সাথে আমার অনেক ঝামেলা হয়েছে। আমি রাগ করেই ওই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। তুই তো জানিস আমার বাবা মা কত রাগী। আমি বাবা মায়ের কাছে যেতে পারি না। আমি তোর কাছে ছুটে এসেছি, আমাকে থাকতে দিবি কিছুদিনের জন্য? বিশ্বাস কর, কিছুদিন হয়ে গেলেই আমি আবার এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু তুই যে এই বাড়িতে থাকবি, ওকে তো কিছু বলা হলো না এই বিষয়ে। আরে জামাইবাবু কিচ্ছু মনে করবে না। আরে এই বিষয় নিয়ে একদম চিন্তা করিস না। আমাদের তো একটা ঘর বেশি পড়েই থাকে। তুই না হয় কিছুদিন ওখানেই থাকবি। কিন্তু একটা কথা, স্বামীর সাথে এরকম রাগারাগি না করাই ভালো। স্বামী জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। স্বামীর সাথে এমন করা তোর উচিত হয়নি। কিছু যদি মনে না করিস, আমি বলবো তোর উচিত তুই গিয়ে তোর স্বামীর কাছে ক্ষমা চেয়ে নে। দেখবি তোর স্বামী তোকে ফেরাতে পারবে না, তোকে ক্ষমা করে দেবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে তুই এই বাড়িতে আমাকে থাকতে দিবি না বলেই এমন কথা বলছিস? না রে, এমনটা নয়। তুই আমার প্রিয় বান্ধবী, তুই এই বাড়িতে থাকবি, এটা অনেক খুশির কথা। আর তুই এই বাড়িতে থাকবি, তাতে আমার কোনো অসুবিধা নেই। শুধু তোর ভালোর জন্যই বলছিলাম। যদি পারিস তাহলে স্বামীর কাছে চলে যা। আর যদি একান্তই যেতে না চাস, তাহলে তুই এখানে থেকে যা, আমার কোনো অসুবিধা নেই।
ওগো, তোমাকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করো। কি কথা গিন্নি? বলো, কিছুই মনে করব না আমি। আর কোনোদিনও কি তোমার কোনো কথায় আমি কিছু মনে করেছি বলো? না, সেটা নয়, কিন্তু এবারে আমি তোমাকে জিজ্ঞাসা করা ছাড়াই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আসলে আমার বান্ধবী মিলিকে তো তুমি চেনোই। ওর স্বামীর সাথে ঝামেলা করেছে, ঝামেলা করে আমাদের বাড়িতে এসেছে কিছুদিন থাকার জন্য। আমি চেয়েছি ও ওর স্বামীর বাড়িতে চলে যাক, স্বামীর সাথে সব মিটিয়ে নিক, কিন্তু ও যেতে চাইছে না। ও আমাকে বলল কিছুদিন ও এখানে থাকবে, তারপর ওর মনটা ভালো হলে ও আবার চলে যাবে। ঠিক আছে, তুমি খারাপ তো কিছু করনি। তোমার বন্ধু কিছুদিন থাকতে চেয়েছে, তুমি থাকতে দিয়েছো। এতে তো সমস্যার কিছু আমি দেখছি না। আর তাছাড়া তোমার এমন অবস্থায় বাড়িতে তো তুমি একাই থাকো। আর তোমার বান্ধবী যদি তোমার সাথে থাকে তাহলে তো খুবই ভালো হয়। দুজন একসাথে থাকবে, কত গল্প গুজব করবে। হ্যাঁ, সবই তো বুঝলাম, কিন্তু আমি ভেবেছিলাম তুমি হয়তো অনেক রাগ করবে। তোমাকে জিজ্ঞাসা করা ছাড়াই ওকে এই বাড়িতে থাকতে দিয়েছি। আরে ধুর পাগলি, আমি রাগ করবো কেন? ও কি অন্য কেউ নাকি? ও তো তোমারই বান্ধবী। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার খাবার রেডি করছি। এমন ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। অন্যদিকে মিলি ধীরে ধীরে রিমার স্বামী রতনকে মনে মনে ভালোবাসতে শুরু করে। এমনই একদিন, আসলে তোমার সাথে আমার কিছু কথা ছিল জামাইবাবু। হ্যাঁ বলো, কি কথা বলবে? আসলে তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলতে চাইছি, কিন্তু মুখ ফুটে তোমাকে আমি কথাটা বলতেই পারছি না। তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমাকে অনেক পছন্দ করি। যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি? না মিলি, এটা কি করে সম্ভব? আমি রাজি নই। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া কোনো নারীর দিকে তাকিয়েও দেখি না। আর সেখানে তুমি আমাকে এমন প্রস্তাব দিচ্ছ? এটা যদি তোমার বান্ধবী জানে তাহলে কি হবে বুঝতে পারছো? আমি ওইসব নিয়ে ভাবি না জামাইবাবু, আমার তোমাকে অনেক ভালো লাগে, আর এটাই সত্য। আমি তোমাকে অনেক পছন্দ করি। আমি আমার স্বামীর সাথে সংসার করতে পারবো না, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি একটু ভেবে দেখো আমার কথাটা। এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। মিলি প্রতিনিয়ত রতনকে তার ভালোবাসার কথা জানাতে থাকে। প্রতিবার রতন ফিরিয়ে দিতে দিতে একটা সময় রতনেরও মিলিকে পছন্দ হয়ে যায়। এমনই একদিন, হ্যাঁ মিলি, আমি তোমার প্রস্তাবে রাজি। এই তো, এটাই তো চেয়েছিলাম আমি। কতদিন যাবৎ আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তোমার হ্যাঁ কথাটা শোনার জন্য, আর অবশেষে তুমি রাজি হয়েছো। আসলে কি বলতো, ধীরে ধীরে দিনের পর দিন তোমাকে যত দেখছি আমিও তোমার মায়ায় পড়ে যাচ্ছি। আসলে মন থেকে তোমাকে অনেকটা ভালো লাগতে শুরু হয়েছে, তাই আমি এই প্রস্তাবে রাজি আছি। এমন ভাবেই রিমার অজান্তে রতন এবং মিলির একটা সম্পর্ক তৈরি হয়। কি রে মিলি, অনেক দিন তো হয়ে গেল, তুই যে আমাকে বললি কিছুদিন থেকেই আবার তুই তোর স্বামীর বাড়িতে চলে যাবি। কই, তুই তো তোর স্বামীর বাড়িতে যাচ্ছিস না? আরে রিমা, তুই কি আমাকে তাড়িয়ে দিতে চাইছিস? তুই কি চাস না আমি এখানে থাকি? না রে, এটা না, আসলে কথাটা এমন নয়। তুই এখানে থাকবি সেটা ভালো কথা, কিন্তু এটা তো ঠিক নয় স্বামীর বাড়ি ছেড়ে এতদিন অন্য জায়গায় থাকা। রাগ মানুষের কতদিন থাকে বলতো? রাগ কি কমেনি তোর? তার মানে তুই আমাকে তাড়িয়ে দিতে চাইছিস, তাই তো? না রে, এটা নয়। আসলে স্বামীর বাড়ি ছেড়ে এতদিন থাকা উচিত নয়। আর তুই এতদিন আছিস, আমাকে বললি কিছুদিন পরে চলে যাবি, কিন্তু এতদিন হয়ে যাচ্ছে তাও তুই স্বামীর বাড়িতে যাচ্ছিস না। ঠিক আছে রে, আমি এখান থেকে চলে যাব, তুই একদম চিন্তা করিস না। এমন সময় রতন সেখানে উপস্থিত হয়। কে কোথায় যাবে? মিলি? না মিলি, তোমাকে যেতে হবে না। তোমার বন্ধু এখন গর্ভবতী। তোমার এখন সম্পূর্ণ সময়টা তোমার বন্ধুর উপরে দেওয়া উচিত। ওগো, আমি গর্ভবতী বলে আমার বন্ধু তার সংসার ফেলে রেখে এখানে থাকবে? এটা তো হতে পারে না। ওর সংসারটা করুক, আমি নিশ্চয়ই ভালো থাকবো। না রিমা, তুমি একদম ভালো থাকবে না।
আর মিলি যদি নিজের ইচ্ছায় এখানে থাকতে চায় তাহলে তো তোমার কোনো অসুবিধা থাকার কথা নয়। ও থাকতে চাইছে, থাকুক না, সমস্যা তো কিছু দেখছি না আমি। আসলে তেমন নয়। না গো জামাইবাবু, রিমা যেহেতু আমাকে আর এখানে রাখতে চাইছে না, সেহেতু আমি আর থাকবো না। না মিলি, তুমি কোথাও যাবে না, তুমি এখানে থাকো। এই সময় রিমার সম্পূর্ণ দায়িত্ব তোমার উপরে আমি ছেড়ে দিলাম। এবার কি হবে বলো তো? রিমা তো উঠে পড়ে লেগেছে আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য। ওকে বলে দাও না আমাদের সম্পর্কের কথা। মিলি, এক্ষুনি বলবো? কিছুদিন যাক, তারপর না হয় বলবো। না, আর কতদিন এরকম লুকোচুরিতে থাকবো আমরা? আমরা যে দুজন দুজনকে পছন্দ করি, ভালোবাসি এবং বিয়ে করতে চাই, এটা আর অজানা রেখে কি হবে? আজ না হোক কাল রিমা তো জানতেই পারবে। এর থেকে বরং তুমি এখন জানিয়ে দাও। না মিলি, এখন জানাবো না, কিছুদিন যাক তারপরে। রতন এবং মিলির এই সমস্ত কথাগুলি দরজার বাইরে থেকে রিমা সব শুনতে পায়। বাহ, এই হলো তোমাদের আসল কথা। এই জন্যই বলি, মিলিকে এত চেষ্টা করেও মিলি কেন তার শ্বশুরবাড়িতে যাচ্ছে না, কেন তার স্বামীর সংসারে থাকতে চাইছে না। তার মানে আসল কারণ এইটা, দুজন দুজনকে বিয়ে করার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছো। কেন রে মিলি, তুই তো আমার বাড়িতে কিছুদিন থাকার জন্য এসেছিস। তোকে আশ্রয় দেওয়াটা কি তাহলে আমার এত বড় ভুল হয়েছে? তুই আমার বাড়িতে থাকতে চেয়ে আমার স্বামীকে আমার থেকে কেড়ে নিয়েছিস। এটা তুই একদম ঠিক করিসনি মিলি। রিমা, মিলি তো কোনো দোষ করেনি। আমি মিলিকে পছন্দ করেছি, মিলিকে আমি ভালোবাসি, এখানে মিলির কোনো দোষ নেই। কি বলছো তুমি? কেমন করে বলতে পারছো? আমি গর্ভবতী, আমার পেটে তোমার সন্তান, আর সেখানে কিনা তুমি অন্যজনকে ভালোবাসার কথা বলছো। আমার কিসে কমতি ছিল? তুমি এমন কাজ কেন করলে? সব কৈফিয়ত আমি কি তোমাকে দেব বলো? যেটা বলছি সেটা শোনো, মিলি এখানেই থাকবে, ও এখান থেকে কোথাও যাবে না। ও, মিলিকে এতটাই ভালোবেসে ফেলেছো যে মিলিকে এই বাড়ি থেকে কোথাও যেতে দিতে মন চাইছে না। ঠিক আছে, আজ তোমাকে একটা বড় সিদ্ধান্ত নিতেই হবে। এই বাড়িতে হয় মিলি থাকবে, না হলে আমি থাকবো। এইবার তুমি সিদ্ধান্ত নাও, তোমার বিয়ে করা স্ত্রী তোমার বাড়িতে থাকবে, নাকি তোমার অবৈধ ভালোবাসার মানুষ এখানে থাকবে? দেখো রিমা, তুমি যদি আমাকে এই দুটো অপশন দাও তাহলে আমি মিলিকেই বেছে নেব। কারণ তোমার থেকে আমি যে ভালোবাসা পাইনি, এই কয়দিনে মিলির থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। ওর চোখে আমার জন্য অনেক ভালোবাসা দেখেছি। আমি ওর সাথেই সংসার করব, আমি তোমার সাথে আর সংসার করব না। ওগো, তুমি কি করে ভুলে গেলে সেই সব দিনের কথা? তুমি আমাকে কত ভালোবাসতে, কত যত্নে রাখতে আমাকে। আর আজ তোমার কি এমন হয়ে গেল যে আমাকে তুমি আর ভালোবাসতে পারবে না? আর সামান্য কয়দিনেই তুমি ওকে ভালোবেসে ফেললে। আমাদের এত বছরের সংসারটা ভেঙে দিতে তুমি একবারও ভাবলে না? ভেবে কি করব বলো? আমার মন যে আর তোমার উপরে নেই, আমার সম্পূর্ণ মনটা মিলির উপরে। আমি ওকেই ভালোবেসে ফেলেছি আর ওকেই বিয়ে করব। এর থেকে ভালো হয় তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। কি বলছো? আমি বাবার বাড়িতে চলে যাব, তাও এই অবস্থায়? আমি কি তাহলে এত বড়ই অপরাধ করেছিলাম আমার বন্ধুকে সাহায্য করে? আমি তো ওকে অসহায় ভেবেছিলাম, কিন্তু ও তো অসহায় ছিল না। ও আসলে আমার স্বামীকে আমার থেকে কেড়ে নেওয়ার জন্য আমাদের সংসার এসেছিল। মিলি, আমার সাথে এত বড় অপরাধটা তুই না করলেও পারতিস। বিশ্বাস কর রিমা, আমি এমনটা চাইনি। আস্তে আস্তে আমার রতনকে অনেক ভালো লেগে যায়, তাই আমার আর কোনো উপায় ছিল না। আমাকে খারাপ ভাবিস না। না রে, তোদেরকে খারাপ ভাববো কেন? খারাপ তো আমিই খারাপ। না হলে আমি আমার স্বামীকে আটকে রাখতে পারলাম না, আর তুই দুদিন এসে আমার স্বামীকে একেবারে তোর আপন করে নিলি। দেখো, তুমি মিলিকে এমন কথা শুনিও না। আমার আর তোমাকে একদমই পছন্দ হয় না। তুমি বরং এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, তাহলে আমাদের দুজনেরই ভালো হবে। তুমি যেহেতু আমার সাথে আর সংসার করতে চাইছো না, আর তুমি যদি আমার চলে যাওয়ার পরেই ভালো থাকতে পারো, তাহলে তাই হবে। আমি চলে যাব এখান থেকে। এমন ভাবে 5 বছর কেটে যায়। বাড়িতে কেউ আছো? আমাকে দুমুঠো ভিক্ষা দাও,
2 দিন ধরে না খেয়ে রয়েছি। ঠিক সেই সময় রিমা সেখানে উপস্থিত হয়। তুমি তুমি এইভাবে, এমন অবস্থা, কি হয়েছে তোমার? আমার সাথে অনেক কিছু হয়ে গেছে রিমা। আমি আমার পাপের শাস্তি পেয়ে গিয়েছি। তোমার সাথে অন্যায় করেছি, আমি অনেক বড় অন্যায় করেছি। তার শাস্তি আমি এখনো ভোগ করে যাচ্ছি রিমা। কি হয়েছে তোমার? আর এমন অবস্থা কি করে হলো? আসলে মিলির কথাতেই আমি তোমাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছিলাম। মিলি আমাকে জোর করেছিল যেন আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিই, না হলে আমি কখনোই তোমাকে বাড়ি থেকে বের করতাম না। বিশ্বাস করো রিমা, আমি তখন আবেগে পড়ে রূপের মোহতে ভুলে গিয়েছিলাম। আমি মিলির মিথ্যা জালে ফেসে গেছি। মিলি আমাকে ঠকিয়েছে রিমা। মিলি কি করে তোমাকে ঠকালো? মিলি তো তোমাকে অনেক ভালোবাসে, তুমিও তো মিলিকে অনেক ভালোবাসতে, তাহলে মিলি কি করে তোমাকে ঠকালো? আসলে ওর স্বামীর সাথে ঝামেলা করে আমাদের বাড়িতে এসেছিল। তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর কিছুদিন মিলি ভালোই চলেছিল, কিন্তু কিন্তু তারপর যখন ওর স্বামী ওকে নিতে আসলো, ও সবকিছু ভুলে গিয়ে সব অশান্তি মিটিয়ে ওর স্বামীর সাথে চলে গেল স্বামীর সংসার করার জন্য, আর মাঝখান থেকে আমাকে একা করে দিল। আমি আমার ভুলের শাস্তি পেয়েছি রিমা। আমি অনেক বড় ভুল করেছি। আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি তোমাকে কোথাও পাইনি। আসলে ওই বাড়ি থেকে চলে আসার পর 1 বছরের মধ্যে আমার মা বাবা এক দুর্ঘটনায় মারা যায়। আমি আমার মাসির কাছে চলে এসেছি। মাসির আপন বলতে কেউ নেই, আমি আমার মাসির একমাত্র আপনজন। তাই মাসি আমাকে আর যেতে দেয়নি, এইখানেই তাদের কাছে আটকে রেখেছে। কিন্তু সবই তো বুঝলাম, তোমার এই অবস্থাটা হলো কি করে? না হয় মিলি তোমাকে ঠকিয়েছে, কিন্তু তুমি ভিক্ষা করছো, কি হয়েছে তোমার? মিলি শুধু ওর স্বামীর সাথে মিলে গেছে এমনটা নয়, মিলি আমাকে ফাঁসিয়েছে। মিলি আমার নামে পুলিশ কেস করেছে। আমি নাকি ওর স্বামীর থেকে ওকে কেড়ে ওর বাড়িতে আটকে রেখেছি। এরপরে আমাকে অনেক বড় কেসে ফাঁসিয়ে দেয়। আর পুলিশের হেফাজতে আমি 5 বছর ছিলাম। 5 বছর পর যখন আমি ঘরে ফিরলাম, তখন দেখি আমার বাড়িটা যে আর আমার নেই। আমার বাড়িটা গ্রামের মোড়ল দখল করে নিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি আমার বাড়িটাকে ফেরানোর জন্য, কিন্তু পারিনি। কোনো উপায়ে আমি আমার বাড়িটাকে ফেরাতে পারিনি। আমার আর আপন বলতে কেউ ছিল না, না আছো তুমি আর না ছিল মিলি। তাই আমার আর কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। এইভাবেই আমার জীবনটাকে কাটিয়ে নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আসল সত্য কথা। পাপ কখনো নিজের বাপকেও ছাড়ে না। তুমি আমার সাথে যে অন্যায়টা করেছো, তার শাস্তি তুমি পেয়ে গিয়েছো। হ্যাঁ গিন্নি, আমি বুঝতে পেরেছি এটা আমার অন্যায়ের শাস্তি। আমি অনেক বড় অপরাধ করেছি, যে অপরাধের কোনো ক্ষমা হয় না। কিন্তু গিন্নি, আমাদের যে একটা বাবু হওয়ার কথা ছিল, কই আমাদের বাবু কই? তাকে দেখে আমার প্রাণটাকে জুড়ায়। সে কোথায়? বাবু, আকাশ, একটু বাইরে আয় তো বাবা, দেখে যা কে এসেছে। বাবু, এইটা তোর বাবা। বাবু? আমার বাবু? সোনা বাবু, আমি তোর এক হতভাগ্য বাবা, যেই বাবা কিনা এখনো পর্যন্ত 5 বছরে জানতেও পারলো না তার কি বাচ্চা হয়েছে। আর চোখে দেখা তো দূরের কথা, আমি যে কত বড় অন্যায় করেছি তোদের সাথে, সেই অন্যায়ের শাস্তি সারা জীবন আমাকে পেতে হবে। আয় বাবা, বুকে আয়। এরপর রিমা রতনকে মেনে নিয়ে আবার তার সংসারে ফিরে যায়।